মিহি সিজন 2 নেশাক্ত প্রহর লিখেছেন রূপন্তী সরকার। পর্ব সংখ্যা 4। ইয়াশফা কফিটা ঋষভের রুমে নিয়ে আসে। রুমে অদ্রিত বসে আছে, ঋষভ ওয়াশরুমে গেছে। ইয়াশফা গিয়ে কফিটা টেবিলের পাশে রেখে অদ্রিতের কাছে গেল। ভাইয়া, এই নিম পাতাটা কোথায় গেছে? অদ্রিত হেসে বলল, ও ওয়াশরুমে। বাই দ্য ওয়ে, নামটা কিন্তু জোস। ইয়াশফা একটু হাসলো। অদ্রিত ইয়াশফার দিকে তাকিয়ে দেখল মেয়েটা গুলুমুলু। হঠাৎ অদ্রিতের মুখ থেকে বের হয়ে গেল, লাড্ডু। ইয়াশফা অদ্রিতের দিকে তাকিয়ে বলল, কি লাড্ডু? কোথায় লাড্ডু? জানেন, আমারও লাড্ডু খেতে ইচ্ছে করছে। অদ্রিত বলল, তুমি তো লাড্ডু, নিমপাতা জামাইয়ের লাড্ডু বউ। ইয়াশফা হাঁ করে দাঁড়িয়ে থাকলো। এর মধ্যেই ঋষভ ওয়াশরুম থেকে একটা টাওয়াল পরে বের হয়ে আসলো। ইয়াশফা চোখ মুখ ছোট করে নিল। এই লোকের লজ্জা শরম কিচ্ছু নেই। আপনার জন্য কফি এনেছি। ঋষভ গিয়ে কফিতে এক চুমুক দেওয়ার সাথে সাথে শুভ্র শুভ্র এসে চিৎকার করে। সবাই শুভ্রর দিকে তাকায়। শুভ্র একবার ইয়াশফার দিকে, আরেকবার থুতু মেশানো কফির দিকে তাকাচ্ছে। ঋষভ শুভ্রকে বলল, কি হয়েছে? ইয়াশফা গিয়ে শুভ্রর পাশে দাঁড়ায়। এরপর শুভ্রর পায়ে একটা উষ্টা মারে। তারপর ইশারায় চোখ দেখিয়ে চুপ করতে বলে। শুভ্র ইয়াশফার ভয়ে ঋষভকে বলে, আরে খা খা, আসলে আমার খুব পেট ব্যথা করছে, ওই জন্য আর কি। তুই খা, সেই স্বাদ না? হ, আমি জানি সেই স্বাদ, খা বাবা খা। ঋষভ কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। ইয়াশফাও কফির মগ নিয়ে নাচতে নাচতে চলে আসলো। মজাই লাগলো, ঠিক করেছে। শুভ্র পেছন পেছন আসলো। ইয়াশফা রাগী চোখে বলল, একটু হলেই সব ফাঁস করে দিচ্ছিলেন। শুনুন, যদি ওনাকে কিছু বলেন না, তাহলে আপনাকে ইন্দুর মারার বিষ মিশিয়ে খাইয়ে দিব। আমি কিন্তু মানুষ ভালো না। শুভ্র কাঁদো কাঁদো মুখে ইয়াশফার দিকে তাকালো। এই মেয়ে যে কি পরিমাণ ডেঞ্জারাস সেটা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে। যে মেয়ে ঋষভের মতো ছেলেকে থুতু দেওয়া, কফি খাওয়াতে পারে, সেই মেয়ে সব পারে। শুভ্র বলল, বোন, তোর চরণে সালাম। মাপ চাই, দোয়া চাই, আমি ঋষভের কিচ্ছু বলবো না। এই বলে শুভ্র চলে গেল। অদ্রিত ঋষভকে বলল, তোর বউটা কিন্তু অনেক কিউট, পুরো একটা পুতুল। ঋষভ একটু রেগে গিয়ে বলল, আমি মানি না ওকে। শুভ্র এসে ঋষভের কাঁধে হাত রেখে বলল, কেন মানিস না? ঋষভ বলল, অনেক কারণ আছে। এর মধ্যেই ঋষভের কল আসলো। ঋষভ বেলকনিতে চলে গেল। এইদিকে মুগ্ধ রাহার কোলে শুয়ে আছে। রাহা চুপ করে বসে আছে। ও এখনো মুগ্ধকে মন থেকে মেনে নিতে পারেনি, তবে একটা জিনিস বুঝেছে, লোকটা খারাপ না। সে কারণে এখনো অবধি মুগ্ধকে কিছু বলেনি। মুগ্ধকে স্বামী সব অধিকার দিয়েছে। মুগ্ধ রাহাকে পাগলের মতো ভালোবাসে। একটা মাত্র বউ। মুগ্ধ রাহার কোল থেকে উঠে রাহার ঠোঁটে গভীর একটা চুমু খেলো। রাহা মাথা নিচু করে আছে। মুগ্ধ রাহাকে বলল, কি হয়েছে বউ? রাহা মাথা নাড়িয়ে বলল, কিছু না, ভালো লাগছে না, মা বাবার কথা খুব মনে পড়ছে। মুগ্ধ রাহার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে নিয়ে যাব তোমার বাপের বাড়ি, মন খারাপ করো না। রাহা মুগ্ধর কথা শুনে চুপ করে রইল। ওর চোখ হঠাৎ করে আলমারির কর্নারে গেল। একটা বিশাল কালো রঙের সাপ আলমারির নিচে ঢুকেছে। সাথে সাথে রাহার কলিজা কেঁপে উঠল। রাহা অনেক জোরে একটা চিৎকার দিল। মুগ্ধ ভয় পেয়ে গেল রাহার চিৎকারে। মুগ্ধ বিচলিত হয়ে বলল, কি হয়েছে বউ, চিৎকার করছো কেন? রাহা হাত দিয়ে সাপের দিকে দেখাতেই মুগ্ধ এক লাফে রাহার কোলে উঠে গেল। রাহা আরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মুগ্ধ রাহার গলায় মুখ লুকিয়ে চিৎকার করে বলল, বাঁচাও বউ, বাঁচাও, তোমার জামাইকে সাপটা খেয়ে ফেললো। রাহা মনে হচ্ছে চিৎকার দিয়ে কামতে পারলে একটু শান্তি লাগতো। ওর বুইড়া জামাই ওরে না রক্ষা করে উল্টো ওর কোলে উঠে বসে আছে। মুগ্ধ সবাইকে ডাকতে থাকে, হৃদ, অভ্র, তিথি, মিহি, আরাধ্যা, তিথির ভাইয়ের বউ রুহি, সবাই ছুটে আসে। মুগ্ধ হৃদকে সাপ দেখিয়ে দিল। হৃদ আর অভ্র মিলে সাপকে মারার জন্য ধরতে গেলে সাপটা দরজার নিচ দিয়ে চলে যায়।
সবার হাত পা কাঁপছে। হাজার হোক সাপ জিনিস, তার উপর এই সাপটা দেখতেই ভয়ঙ্কর। সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হৃদ পেছনে পেছনে এসে দেখলো সাপটা ইয়াসফার রুমে ঢুকে গেল। সবাই ছুটে ইয়াসফার রুমে গেল। এইদিকে ইয়াসফা নাকে তেল দিয়ে আরামে ঘুমাচ্ছে। হৃদ গিয়ে দরজা ধাক্কা দিয়ে বলল, এই অ্যাটম বোম, দরজা খোলো, তোমার ঘরে সাপ ঢুকেছে, তাড়াতাড়ি বের হও ঘর থেকে। ইয়াসপা হুট করে উঠে যায়। একটু চোখ লেগে এসেছিল। ইয়াসপা দরজা খুলে দিতেই মিহি, তিথি আর রুহি গিয়ে ইয়াসপাকে জড়িয়ে ধরে। মিহির হাত কাঁপছে। ইয়াসপাকে বলে, তুমি কি ঠিক আছো? ইয়াসপা একটু অবাক হয়ে বলে, আমি তো ঠিকই আছি, কিন্তু কি হয়েছে আপনাদের? হৃদ ইয়াসপাকে সাপের কথা বলতে ইয়াসপা গোটা রুমে চোখ বুলিয়ে নিল। সবার চোখ গেল সাপটা ইয়াসপার খাটের নিচে ঢুকলো। হৃদ আর অব্র একটা লাঠি নিয়ে এসে খাটের নিচে বসে পড়লো। ইয়াসপা চেঁচিয়ে বলল, একদম না, আপনারা উঠুন আঙ্কেল, ওকে মারবেন না, ও কারো ক্ষতি করবে না, আমি দেখছি। হৃদ নিজের কপালে বাড়ি দিয়ে বলল, এই বুড়ো বয়সে এসেও বৌমা আমায় আঙ্কেল বলে? আরে পাপা বলবা। ইয়াসপা বলল, আমি পাপা পাপা বলতে পারি না, আমি আপনাকে বাবা বলবো। হৃদ হালকা হাসলো। ইয়াসপা হৃদকে সরিয়ে দিয়ে খাটের নিচে উকি দিল। সাপটা ফনা তুলে ওর দিকেই তাকিয়ে আছে। ইয়াসপার হাতে ইশারায় বলল, আয় আয় আমার কাছে আয়, ভয় পাস না। অবাক করা বিষয়, সাপটা সত্যি সত্যি ওর হাতে এসে উঠে পড়লো। ইয়াসপার হাতে সাপ দেখে সবাই চেঁচিয়ে উঠলো। মিহি চিৎকার দিয়ে বলে, ইয়াসপা সাপটা কামড় দিবে, ফেলে দাও ওকে। পচা লোক, মেয়েটাকে বাঁচাও, ও বাচ্চা, বুঝতে পারছে না সাপটা অনেক বিষাক্ত। হৃদও বুঝলো এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। ইয়াসপা কারো কথা না শুনে সাপকে বিছানায় ছেড়ে দিল। এরপর নিজেও বসে পড়লো। দেখেছিস, তোকে দেখে মানুষরা ভয় পাচ্ছে, অথচ মানুষ কিন্তু তোর থেকেও ভয়ঙ্কর। সাপটা ফনা নামিয়ে ইয়াসপার কোলে উঠে গেল। হৃদ চেঁচিয়ে উঠল। এরই মধ্যে চেঁচামেচি শুনে ঋষভ, শুভ্র আর অজিত রুমে আসলো। ঋষভ দেখলো ইয়াসপার কোলে সাপ। ওর চোখ বড় হয়ে গেল। ঋষভ চোখ গরম করে বলল, এই ইডিয়েট, এইদিকে আসো, ও কামড়ে দিবে। ইয়াসপা ঋষভের দিকে তাকিয়ে সাপকে বলল, তুই জানিস ওই লোকটা আমাকে দু চোখে দেখতে পারে না, সবসময় এমন ধমক দেয়। সাপটা আবার মাথা ঘুরিয়ে সত্যি ঋষভের দিকে তাকালো। সবাই অবাক হয়ে গেল। সাপটা কি ইয়াসপার কথা বুঝতে পারছে? ঋষভ ধমকের সুরে বলল, নামতে বলেছি তোমাকে বিছানা থেকে, কথা যদি না শোনো তাহলে হাত পা বেঁধে 10 তলা থেকে ফেলে দিব। কথাটা শোনা মাত্রই সাপটা ঋষভের দিকে ফনা তুলে এগিয়ে গেল। ইয়াসপা দ্রুত সাপকে ধরে বলল, এই বেডি, ওনার দিকে তেড়ে যাস না, ওইটা আমার জামাই। ইয়াসপা সবাইকে বেরিয়ে যেতে বলল, সবাই থাকলে ওর সাপ বাচ্চার শ্বাস নিতে কষ্ট হবে। ঋষভ বাদে সবাই বেরিয়ে গেল। হৃদ বুঝেছে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, ও আসলে একটা অ্যাটম বোম। কেউ যদি ওর ছেলেকে সোজা করতে পারে তাহলে সেটা এই মেয়েই পারবে। ঋষভ ইয়াসপাকে জোরে ধমক দিয়ে বলল, নাম বিছানা থেকে, ইডিয়েট, কথা কানে যাচ্ছে না তোর? ইয়াসপা ঋষভের দিকে অবাক হয়ে তাকালো। এই লোক এত খারাপ, ওকে তুই করে বলছে? ইয়াসপা সাপকে বিচার দিয়ে বলল, দেখ পাখি দেখ, এই বাড়িতে আমার কেউ নেই, আমার সাথে কেউ ভালো করে কথা বলে না, জানিস? সাপটা আবার ঋষভের দিকে তেড়ে গেল। ইয়াসপা সাপকে নিজের কোলে নিয়ে বলল, থাক পাখি, বাদ দে, তুই যা, তুইও আমার মতো অভাগা, কাজের সময় ভাই ভাই, কাজ ফুরালেই যাই হোক একটা বোকা। তুই বরং চলে যা, ওরা তোকে ভয় পাচ্ছে। কথাটা বলেই ইয়াসপা সাপকে নিয়ে বাইরে চলে গেল। পেছন পেছন ঋষভও গেল। ইয়াসপা গিয়ে সাপকে ছেড়ে দিয়ে আসলো। হৃদ ইয়াসপার ওপর ভীষণ খুশি, এই মেয়েকে দিয়ে অনেক কিছু হবে। রুহি এসে ইয়াসপাকে জড়িয়ে ধরলো। ইয়াসপা কাজ কথাবার্তা শুনে কেউ বলবে না এটা একটা 14 বছরের বাচ্চা। ড্রয়িং রুমে সবাই বসে আছে। কালকের ঘটনা এখনো কারো নিয়ে আতঙ্ক কমেনি। মুগ্ধ তো কালকে থেকে লাফিয়ে উঠছে। ইয়াসপা গুটি গুটি পায়ে ঋষভের ঘরে উকি দিল। ঋষভ অন্য মুখ করে কিছু একটা করছে। ইয়াসপা হঠাৎ ভোঁ করে চিৎকার করতেই ঋষভ চমকে উঠল। তাড়াহুড়ো করে কিছু একটা লুকিয়ে নিল। এরপর ইয়াসপাকে ঠাস করে একটা
থাপ্পড় লাগিয়ে দিল। ইয়াশফা গিয়ে টেবিলের ওপর পড়লো, সাথে সাথে কপাল কেটে রক্ত বের হতে শুরু করলো। ইয়াশফা অবাক হয়ে ঋষভের দিকে তাকিয়ে আছে। ঋষভ ইয়াশফার কপালের দিকে তাকিয়ে বলল, বাদর তুমি? এরপর থেকে এমন হুট করে আমার রুমে আসলে পা কেটে হাতে ধরিয়ে দেব। ইয়াশফা কিছু না বলেই চলে গেল ড্রয়িং রুমে। হৃদ দেখলো ইয়াশফার কপাল কেটে রক্ত বের হচ্ছে। হৃদ জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, এটা কিভাবে হলো? ইয়াশফা মুচকি হেসে বলল, আপনার ছেলের দেওয়া উপহার। কথাটা শুনে হৃদ সহ সবাই অবাক হয়ে গেল। ঋষভ মেয়েটাকে এভাবে মেরেছে? মিহি রেগে গেল। ছেলেটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। তবে এসব দেখে আরাধ্যা বেশ খুশি হলো। তার মানে ওর ঋষভ এই মেয়েকে ভালোবাসে না। কথাটা ভাবতেই আরাধ্যার মন ভালো হয়ে গেল। হৃদ ঋষভকে ডাকতে লাগলো। ঋষভ কোনো সাড়া শব্দ করলো না। হৃদ এবার ঋষভের ঘরে গেল। ঋষভ কিছু একটা খুঁজছে। হৃদ গিয়ে বলল, তুই অ্যাটম বোমকে মেরেছিস কেন? ঋষভ অবাক হয়ে হৃদের দিকে তাকালো। ও আবার অ্যাটম বোমকে কখন মারলো? ও আবার অ্যাটম বোমকে কখন মারলো? ঋষভ বলল, আমি কোনো অ্যাটম বোমকে মারিনি, আমি ক্যাকটাসকে মেরেছি। হৃদ রেগে গিয়ে বলল, মিথ্যা বলবি না ঋষ, তুই অ্যাটম বোমকে মেরেছিস। ওর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। ঋষভ রেগে গিয়ে বলল, আজব তো, আমি আমার বউকে মেরেছি, কোনো কোনো অ্যাটম বোমকে না। হৃদ ঋষের আমার বউ কথাটা শুনে খুশি হলো, কিন্তু ইয়াশফাকে মেরেছে এটা শুনে রেগে গিয়ে বলল, তুই মেরেছিস কেন আমার মেয়েকে? ঋষভ বলল, ভালো করেছি। হৃদ একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। একটু পর ইয়াশফা আবার ঋষভের ঘরে আসলো। ঋষভ ওয়াশরুমে গেছে। ইয়াশফা এসে ওয়াশরুমের দরজার বাহির থেকে আটকিয়ে দিয়ে চলে যায়। একটু পর ঋষভ চেঁচামেচি করতে থাকে, কিন্তু রুমে সাউন্ড প্রুফ হওয়ায় ওর কথা কেউ শুনতে পেল না। ঋষভ ভালো করে বুঝতে পারে এটা কোন বাদরের কাজ। ওর সাথে কেমন এমন বেয়াদবি করার সাহস এই বাড়িতে কারণ নেই, শুধু একটা বাদর ছাড়া। ও ওয়াশরুম থেকে বের হওয়ার পর বুঝবা মজা কাকে বলে। প্রায় 1 ঘন্টা পরে সে ইয়াশপা দরজা খুলে দিয়ে পালিয়ে যায়। ঋষভের রাগে চোখ লাল হয়ে গেল। কত সময় লস হলো এর। এই মেয়েকে কিছুতেই ছাড়বে না। ঋষভ তেড়ে গিয়ে ইয়াশফাকে খুঁজতে লাগলো, কিন্তু এই মেয়ে কোথাও নেই। ওকে একটা শিক্ষা না দেওয়া অব্দি শান্তি নেই। ইয়াশফা ছাদে গিয়ে চুপ করে বসে আছে। মনটা ভালো লাগছে না। বাবার কথা ভীষণ মনে পড়ছে। এই বাড়িতে ওর আপন বলতে কেউ নেই। রুহি আর তিথি বাদে কেউ তেমন কথা বলে না। ওর দম বন্ধ হয়ে আসে। ইয়াশফা আপন মনে গান গাইতে থাকে, নান্টু ঘটকের কথা শুই না, অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা। বাকিটা বলার আগে ঋষভ ইয়াশফার কান ধরে টেনে দাঁড় করিয়ে দেয়। ইয়াশফা ঋষভের দিকে তাকিয়ে থ মেরে যায়। ঋষভের গায়ে কাপড় নেই, কোমরে টাওয়াল বাঁধা। ঋষভকে এমন ভাবে দেখে গা শিরশির করে উঠল। ইয়াশফা অন্যদিকে তাকিয়ে বলল, আপনার কি জামা কাপড় নেই? সবসময় এই বালের মাথা পরে ঘুরেন কেন? ঋষভ ইয়াশপার কথায় অবাক হয়ে গেল। বালের মাথা মানে কি? ও তো বালের ও তো বালের মাথা পরেনি, ও পরেছে টাওয়াল। তাছাড়া সব সময় কই পড়ে? ঋষভ রেগে ইয়াশপাকে কোলে নেয়। এরপর ছাদের কোনায় নিয়ে গিয়ে বলে, দেব ফেলে? ফেলে দেই, এইখান থেকে পড়লে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। ইয়াশপা মনে মনে ভয় পেল, কিন্তু প্রকাশ করলো না। ঋষভকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঋষভ ইয়াশপার দিকে বড় বড় চোখ করে বলল, কেন এখন কেন জড়িয়ে ধরছিস? ভয় করছে? এমন বেয়াদবি আর করবি আমার সাথে? ইয়াশপা মাথা নাড়িয়ে না বলে, এই লোককে পরে বোঝাবে মজা। ঋষভ ইয়াশপাকে নামিয়ে দিয়ে বলে, 1 ঘন্টা আমার সময় নষ্ট করেছো, এখন 1 ঘন্টা কান ধরে উঠবোস করো। ইয়াশপা ঋষভকে বলল, করবো না আমি। ঋষভ আবার ইয়াশপার দিকে এগিয়ে যায়। ইয়াশপা ঋষভকে এগিয়ে আসতে দেখে কান ধরে উঠবোস শুরু করে দিল। এভাবে 1 ঘন্টা বেচারি উঠবোস করলো। মাজা কোমর শেষ। এটা একটা আস্ত বেয়াদব পুরুষ। ঋষভ হাতে হাত গুজে ইয়াশপার দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে ছাদে হৃদ আসে। ঋষভকে এমন অবস্থায় দেখে হৃদ বলল, কি রে, তুই বলে এই বাচ্চা মানবি না, আবার এই বাচ্চার সামনে টাওয়াল পরে ঘুরে বেড়াস, লজ্জা করে না? ঋষভ মুখ কালো করে নিল। ওর বাবা ওর জীবনের সব থেকে বড় শত্রু। ঋষভ ইয়াশপার দিকে তাকিয়ে দেখলো ইয়াশপা মুচকি মুচকি হাসছে। ঋষভ কিছু বলার আগেই ওর টাওয়াল খুলে যেতে নিবে, এমন সময় হৃদ তাড়াহুড়ো করে ঋষভের টাওয়াল ধরে। হৃদে
নিজেরই লজ্জা লাগছে এই মুহূর্তে। ইয়াসফার বিষয়টা খেয়াল করেনি। ও হুট করে ছাদের পাশে একটা টিয়া পাখির দিকে নজর দিয়েছে। দিন দুনিয়া ভুলে মুগ্ধ চোখে পাখিটাকে দেখছে। হৃদ ঋষভকে বলল, বউকে দেখে কি আপনার টাওয়াল খুলে যাচ্ছে বাবা? ঋষভ রেগে গিয়ে বলল, ও আমার বউ না, মানি না ওকে। হৃদ ইয়াসফাকে বলল, এই অ্যাটম বম, শোনো, কালকে থেকে স্কুলে যাবে। আর ওইখানে কি নতুন বর খুঁজবে মনে থাকবে? মনে থাকবে? তুমি এই বেয়াদবটার সাথে সংসার করতে পারবে না। আমি তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেব। ঋষভ কিছুটা রেগে হৃদের দিকে তাকালো। হৃদ সেদিকে পাত্তা না দিয়ে চলে গেল। ইয়াসপা একবার ঋষভের দিকে তাকিয়ে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, পারলে একটা জাইঙ্গা পইরেন। তাও সর্বনাশ হওয়ার চান্স থাকবে না। এই টাওয়াল যখন হুট করে খুলে যাবে, তখন বুঝবেন ঠেলা কাকে বলে। ঋষভ ইয়াসপার দিকে তাকিয়ে বলল, খুলে গেলে কোনো সমস্যা নেই, তুমি যদি দেখতে চাও আমি এখনই খুলে দেব। ঋষভের মুখ এমন কথা হয়তো ইয়াসপা আশা করেনি। ও ছোট, কিন্তু এতটাও ছোট না যে ঋষভের কথার মানে বুঝবে না। অবশ্য দোষটা ওরই। ওই প্রথম পাকা পাকা কথা বলেছে। ওর মুখটা নিমেষেই কালো হয়ে গেল। ইয়াসপা চলে গেল। এই শালি, কই তুই? জান মায়ের সাথে বাজারে জান, মায়ের সাথে বাজার এসেছি। শুভ্র রেগে গিয়ে বলল, বাজার মানে? এই শালি, তোরে বারণ করিনি? তুই বাড়ির বাহিরে যাবি না? তুই গেছিস কেন? ক কোন পোলারে থোবরা দেখাতে গেছিস? সত্যি করে ক। মেয়েটা ভীতু কণ্ঠে বলল, আরে যাওরা পাড়া, তোর বাপরে আমার থোবরা দেখাইতে আইছি। এত সন্দেহ কইরা কি পাস ভাই? আমারে একটু শান্তি দে। শুভ্র আরো রেগে গেল। ওরে হারামি বেডি, তুই কই আসস ক, আমি যাচ্ছি। আজকে তোর একদিন কি আমার 2 দিন। শুভ্র এতক্ষণ যে মেয়েটাকে বকা দিল, সেই মেয়েটা শুভ্রর 3 নাম্বার প্রেমিকা। শুভ্র একসাথে 3টা মেয়ের সাথে রিলেশন করলেও 3 নাম্বারটাকে সব থেকে বেশি ভালোবাসে। প্রথম 2 প্রেমিকার নাম নেহা আর দিয়া, আর 3 নাম্বারটার নাম জ্যোতি। শুভ্র নেহা আর দিয়ার সাথে টাইম পাস করলেও জ্যোতিকে সত্যিই খুব ভালোবাসে। তবে ও জ্যোতিকে খুব প্যারা দেয়। বাইরে বের হলে বকা দেয়, কোনো ছেলের সাথে কথা বললে বকা দেয়। জ্যোতি শুভ্রকে কোনো অত পাত্তা দেয় না, কিন্তু মনে মনে শুভ্রকে অনেক ভালোবাসে। শুভ্র জাতির জা- জ্যোতির কাছে গিয়ে বলল তোকে বারণ করার পরেও এই ভর দুপুরে বাইরে বের হয়েছিস কেন? জ্যোতি রেগে বলল, বেশ করেছি। তুই যখন $2 সাথে ডলাস, তখন আমি কিছু বলি? আমিও এখন থেকে সবার সাথে প্রেম করব। শুভ্র রাগী চোখে বলল, তোর মুখ ভেঙে দিতে আমার খুব কষ্ট হবে পাখি। শুভ্র কথা শুনে হঠাৎ জ্যোতির কান্না শুরু করে দিল। সেটা দেখে শুভ্র দুহাতে জ্যোতিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, কাঁদছো কেন? জ্যোতি কিছু বলল না। ওর খুব কষ্ট হয় শুভ্রকে নেহা আর দিয়ার সাথে দেখলে, কিন্তু কখনো শুভ্রকে বলতে পারেনি, তুমি শুধু আমার। কখনো অধিকার নিয়ে শুভ্রকে কিছু বলতে পারেনি। শুভ্র জ্যোতিকে বলল, 1 মিনিটের মধ্যে কান্না অফ করো পাখি, আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। জ্যোতি 2 চোখ মুছে চলে গেল। শুভ্র জ্যোতির ওড়নার আঁচল ধরে হেঁটে হেঁটে গেল। ইয়াশফাকে হৃদ স্কুলে ভর্তি করাবে বলে ড্রাইভারকে দিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে এসে রেখে দিয়েছে, কিন্তু ভর্তি করাইতে নিয়ে যাওয়া হচ্ছে না। সে নিজেই ভর্তি করাইতে নিয়ে যেতে পারত, কিন্তু এই কাজ নিজের না করে ছেলেকে করাবে বলে ওয়েট করছে। তবে তার গুণধর ছেলে যা ঘাড় ত্যাড়া নিয়ে যাবে না সেটা বেশ ভালোই জানে, কিন্তু হৃদও কম যায় না। ছেলেকে প্যারা না দেওয়া অবধি তার শান্তি নেই। হৃদ ইয়াসপার কাছে গিয়ে বলল, অ্যাটম বোম, তুমি স্কুলে ভর্তি হতে চাও না? ইয়াসপা হেসে বলল, চাই তো বাবা। হৃদ মুচকি হেসে বলল, দাঁড়াও, তোমার খারাপ বরকে বলি, তোমাকে ভর্তি করিয়ে দিয়ে আসবে। ইয়াসপা মুখ কালো করে বলল, বাবা আমি আপনি বাবা আমি আপনি আমাকে ভর্তি করে নিয়ে চলুন। বাবা, আপনি আমাকে ভর্তি করতে নিয়ে চলুন। হৃদ জোরে হেসে ইয়াসপার কানে কানে বলল, তুমি দেখবা আমি ওকে কিভাবে জ্বালাবো। ইয়াসপা বলল, কিভাবে? হৃদ কিছু না বলে ঋষভের কাছে চলে গেল। পিছু পিছু ইয়াসপাও গেল। ঋষভ ফোনে কারোর সাথে কথা বলছিল। হৃদকে দেখে তাড়াহুড়ো করে কল কেটে দিল। হৃদ বলল, যাও তোমার বউকে স্কুলে ভর্তি করে দিয়ে আসো। হৃদ থতমত খেয়ে বলল, পারবো না আমি। হৃদ আর চোখে ইয়াসপার দিকে তাকিয়ে বলল,
তোমার বউ, তোমার কোনো দায়িত্ব নেই? ওকে পড়াশোনা শিখাবে না? ঋষভ ইয়াশফার দিকে তাকিয়ে বলল, ও বউ না আমার, আমি মানি না ওকে, তুমি ভর্তি করাও, আমি পারবো না। হৃদ শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে, বউ মানতে হবে না, অন্তত বোন মনে করে মেয়েটাকে ভর্তি করিয়ে দাও। চিন্তা করো না, তোমার বোনকে আমি ভালো ছেলের সাথে বিয়ে দেব। ঋষভ চুপ করে রইল, মুখ কালো করে বলল, আমার একটাই বোন, আর সেটা রুহি। হৃদ হেসে বলল, আজকে থেকে তোমার দুটো বোন। ঋষভ কোনো কথা না বলে স্থান ত্যাগ করলো। ইয়াশপা বোকার মতো হৃদ আর ঋষভের দিকে চেয়ে রইল। সবকিছু ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে, এর মধ্যে রুহি আসলো ইয়াশপার কাছে। রুহির সাথে ইয়াশপার তেমন কথা হয়নি এখনো অবধি। ইয়াশপা রুহিকে বলল, ভালো আছো ননদিনী রায় বাঘিনী? রুহি হাসতে হাসতে বলল, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি মানো আমার ভাই তোমার জামাই? ইয়াশপা অবাক চোখে তাকিয়ে বলল, লে বাবা, জামাইকে জামাই মানবো না তো কি ভাসুর মানবো? আমার তো ওনার সাথে বিয়ে হয়েছে, হতে পারে সে একটা জলহস্তি, তাই বলে কি আমার জামাই না? রুহি ইয়াশপার কথা শুনে হাসতে হাসতে শেষ। এই মেয়েটা এত পাকা কিভাবে? ঋষভের থেকে রুহি গুনে গুনে 3 বছরের ছোট। সে হিসেবে ইয়াশপা থেকে রুহি 9 বছরের বড়। রুহির কাছে ইয়াশপাকে বেশ মজার লেগেছে। রুহি ইয়াশপাকে আরো কিছু প্রশ্ন করলো, ইয়াশপাও রুহিকে উত্তর দিল। মাঝখান থেকে হৃদ আর দুই মেয়ের মিল দেখে মিটিমিটি হেসে চলে গেল। আজকে খুব চুমুর ক্রেভিং উঠেছে। হৃদ তাড়াতাড়ি মিহির কাছে গেল, গিয়ে টুপটাপ করে কয়েকটা চুমু খেয়ে নিল। মিহির রান্না করছিল, হৃদের এমন আক্রমণে বুঝে উঠতে পারেনি। হৃদ মিহি কটমট করে হৃদের দিকে তাকিয়ে বলল, ভালো হবে না তুমি? হৃদ বলল, না, ভালো হয়ে কি হবে? ভালো হলে কি দুটো চুমু বেশি দিবা? যদি দাও তাহলে ভালো হব, প্রমিস। মিহি নিজের কপালে থাপ্পড় দিল। হৃদের হঠাৎ একটা শয়তানি বুদ্ধি মাথায় আসলো। হৃদ দেখতে চাইলো ইয়াশপাকে মিহি কেমন চোখে দেখে। হৃদ মিহিকে বলল, আমি অ্যাটম বোমের বিয়ে দিব। মিহি হৃদের দিকে তাকিয়ে বলল, তুমি কি পাগল? ও আমার ঘরের লক্ষ্মী, আমি কেন আমার ঘরের লক্ষ্মীকে অন্য কাউকে দিয়ে দিব? হৃদ বুঝলো মিহি তার মানে ইয়াশপাকে মেনে নিয়েছে। হৃদ বলল, তোমার ছেলে তো ঘরের লক্ষ্মীকে মানছে না। মিহি কিছু বলল না, ও জানে ঋষভ কেমন। মিহি হৃদকে 2 গ্লাস দুধ দিয়ে বলল, যাও রুহি আর ইয়াশপাকে দিয়ে এসো। হৃদ মিহির কথা মতো ওর দুধ নিয়ে রুহি আর ইয়াশপার কাছে গেল। রুহি মায়ের ভয়ে ঠক ঠক করে সবটুকু দুধ খেয়ে ফেললো, কিন্তু ইয়াশপা দুধ দেখে ঝেড়ে দৌড়। দুধ দেখলে ওর গা গুলিয়ে ওঠে, বমি বমি পায়। হৃদ দুধ নিয়ে ইয়াশপার পেছন পেছন ছুটছে। যে করেই হোক ইয়াশপাকে দুধ খাওয়াতে হবে, না হলে মিহি হৃদকে মেরে বাড়ি থেকে বের করে দিবে। বিয়ে বা বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে পারবে না। রুহি হৃদ আর ইয়াশপার কাণ্ড দেখে হাসছে। হৃদ কিছুতে ইয়াশপাকে দুধ খাওয়াতে পারেনি। ইয়াশপা পুরো চৌধুরী বাড়ি হৃদকে দৌড়ে নিয়েছে। হৃদ এক পর্যায়ে থেমে গেল। এই বয়সে এমন দৌড়ানো যায়? এই বাচ্চা মেয়ে ওকে এভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে, বাপরে। হৃদ না পেরে নিজেই সব দুধ খেয়ে নিল। এরপর মেয়ের কাছে গিয়ে বলল, ইয়াশপা দুধ খেয়েছে। হৃদ গিয়ে ইয়াশপার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়ে দিয়েছে, 9ম শ্রেণীতে। ঋষভকে এত করে বলার পরেও ঋষভ যায়নি। তার ছেলে পাক্কা বেয়াদব। আগামীকাল থেকে ও স্কুলে যাবে। ঋষভ সকাল থেকে খুব ডিস্টার্ব হয়ে আছে, কোনো জায়গায় শান্তি পাচ্ছে না। হঠাৎ করে রাগ লাগছে, মনে হচ্ছে জিনিসপত্র ভাঙচুর করতে পারলে শান্তি লাগতো। ঋষভের চোখ গেল দেওয়ালের একপাশে টাঙিয়ে রাখা গিটারের দিকে। গিটার নিয়ে ছাদে চলে গেল। রাগে হাত পা কাঁপছে। রাগ হচ্ছে জানা নেই কেন রাগ হচ্ছে জানা নেই। একটা গানের লিরিক্স অনুযায়ী গিটারে টুংটাং শব্দ তুলে বাজাতে লাগলো। कभी चुप चुप रहे कभी जीत पे आ जाए बस एक रेखा ढूंढे जिसे तुझको पा जाए। ও চোখ বন্ধ করে গিটার বাজাচ্ছে, কিন্তু চোখের সামনে ওর আর ইয়াশপার বিয়ের কাহিনী চোখে ভেসে উঠছে। বিরক্তিতে চোখ খুলে ফেললো। চোখ খুলে দেখতে পেল ইয়াশপা ওর দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে।